আপনি শুনছেন অনু অডিও ফিল্মস। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিক ও কামিনী টান। প্রতি শুক্রবার ঠিক রাত ৯টায় আমরা শোনাচ্ছি আপনাদের কিছু রোমহর্ষক রোমাঞ্চকর গল্প। আমাদের গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং গল্প শুনে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টসে জানাবেন। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও কামিনী টান। সকাল থেকেই আজ মেঘলা আবহাওয়া। কিশোরীকে সাথে নিয়ে ইতিমধ্যেই বেরিয়ে গেছি মটলেনের উদ্দেশ্যে। আজ একটু বিকেলই বেরিয়েছি। বৃষ্টিটা ধরেছে, কখন আবার হুড়মুড়িয়ে নামবে তা বলা যায় না। শেষমেশ ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়াটাই হয়তো ভেস্তে গেল, তাই বিশেষ ঝুঁকি না নিয়ে রওনা দিয়েছিলাম। তেলে ভাজা নেবে তো? নাও, তবে ডাল বড়া আর বেগুনিটা নিও, বুঝলে। তেলে ভাজা, পাসিং শো এই সমস্ত কিছু কিনে যখন তারানাথ ঠাকুরমশাইয়ের বাড়ি পৌঁছলাম তখন অবশ্য সন্ধ্যা ঘনিয়েছে। কড়া নাড়তেই তারানাথ স্বয়ং দরজা খুললেন। আরে তোমরা যে, এসো এসো এসো। আমরা ভেতরে প্রবেশ করে একটি ঘরের তক্তপোষে বসলাম। কিশোরী পাসিং শো তারানাথের দিকে এগিয়ে দিল। কি ঠাকুর মশাই, কেমন আছেন? আজ কেউ আসেনি দেখা করতে? এই একটু আগেই এক ভদ্রলোক চলে গেলেন, হাত দেখাতে এসেছিলেন। যাই হোক, তোমাদের কাজকর্ম কেমন চলছে? ঠিকঠাক তো? আজ্ঞে। চারিমা! কয়েক মুহূর্তের মধ্যেই চারি এসে উপস্থিত হলো। ডাকছিলে বাবা? একটু কল ঘরে ছিলাম। একটু চা করতো মা। এমন সময় কিশোরী তেলে ভাজার প্যাকেটটা চারির হাতে ধরিয়ে দিল, আর সেই প্যাকেটটা নিয়ে চারি মিষ্টি করে হাসলো। ভালো আছেন তো কাকা বাবুরা? একদম। চারি চলে গেলে তারানাথ পাসিং শো থেকে একটা সিগারেট বের করে জ্বালালো সেটা। কিশোরী মুচকি হাসলো। ঠাকুর মশাই, আজ কোন গল্পের কথা ভাবছেন? ঠান্ডা চোখে তারানাথ কিশোরীর দিকে তাকালেন। তারপর ওনার গলায় শোনা গেল একটা থমথমে ব্যাপার। তোমাদের গল্পের আকারে বলি তাই তোমরা ঘটনাগুলো অত্যন্ত সহজভাবে নাও, অথচ প্রত্যেকটি কিন্তু আমার জীবনের বাস্তব সত্য, বুঝলে? আমি প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলাম। ঠাকুরমশাই, এবার শুরু করুন। আপনার মুখ থেকে অলৌকিক ঘটনা শুনতে মন্দ লাগে না। বহু বছর আগের ঘটনা। আমার জীবন তখন ভবঘুরের জীবন। নানা জায়গায় ঘুরে বেড়াই, ভালো সাধু সন্ন্যাসীদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার আশায়, তাদের থেকে কিছু না কিছু শেখার আগ্রহে। সিদ্ধ হইনি তখনও তন্ত্র সাধনায়, কিন্তু শেখার খিদে অপরিসীম। এমনই ঘুরতে ঘুরতে একটি গ্রামে পৌঁছই আমি। গ্রামের সীমানা পার করতেই দেখি কিছু লোক একটা শবদেহ সহ খাট কাঁধে তুলে আমার দিকেই আসছিল। কণ্ঠস্বরে শুনতে পাচ্ছিলাম, কয়েক মুহূর্ত আমি সেদিকেই তাকিয়ে থাকলাম। আমায় পাশ কাটিয়ে লোকগুলো চলে গেল হরিধ্বনি দিতে দিতে। অনুমান করলাম সম্ভবত শ্মশানের দিকেই যাচ্ছে। সময় নষ্ট না করে তাদের একজনকে ডাকলাম। বলছি, এ গাঁয়ের নাম কি? লোকটি আমাকে ভালোভাবে দেখে নিয়ে বললেন, বরজু গ্রাম। লোকগুলো চলে গেলে আমিও একটা দীর্ঘশ্বাস ফেলে গ্রামের ভেতরে এগোতে শুরু করি। ক্লান্ত ছিলাম সামান্য। হাঁটতে হাঁটতে একটা কালী মন্দিরের সামনে এসে থমকে দাঁড়ালাম। ভেতরে পুজো হচ্ছিল। ভাবলাম একবার দর্শন করেই যাই।
এদিকে দিনের আলো প্রায় নিভু নিভু হয়ে এসেছে। পুরোহিত মশাই সন্ধ্যা আরতি করছিলেন। আমি কিছুক্ষণ মন্দিরের মেঝেতেই বসে থাকলাম। বিগ্রহের দিকে চেয়ে দুহাত জোর করে পুজো দেখছিলাম। এমন সময় পুরোহিত মশাই পুজো শেষ করে পেছন দিকে ঘুরলেন। আমাকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কে সাধু বাবা? বুঝলাম আমার বেশভূষা দেখেই ওনার এমন ডাক। আমি কাষ্ঠ হেসে নিজের পরিচয় দিলাম। বললাম বেজায় ক্লান্ত থাকার কারণে মন্দিরে বিশ্রাম নিতে বসেছিলাম। আমি উঠতে গেলে পুরোহিত মশাই জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাবেন? শ্মশানের দিকে। দেখি এ ভর সন্ধ্যায় কোথায় যাওয়া যায়। হ্যাঁ, ভর সন্ধ্যা নয়, এ কাল সন্ধ্যা। আজ যাবেন না। আজ কৃষ্ণপক্ষ চতুর্দশী। এই দিন বড়জুগ্রাম রাতে সুরক্ষিত নয়। আজকে বাইরে না থাকাটাই শ্রেয়। আপনি বরং আজ রাতটা আমার বাড়িতেই থাকুন। কাছেই আমার বাড়ি, মন্দির থেকে খুব একটা দূরে নয়। চলুন চলুন, ওখানেই বিশ্রাম নেবেন। আচ্ছা, আমি মন্দিরেই থেকে যাচ্ছি আজকের রাতটা, কোনো অসুবিধে নেই। লক্ষ্য করলাম পুরোহিত মশাইয়ের কপালে একটা গভীর চিন্তার ভাঁজ পড়ল। কিছুটা ইতস্তত করে বললেন, এখানে মানে বেশ সন্ধে হয়ে গেল। আপনি বরং আমার বাড়িতেই চলুন। ওনার উদ্বিগ্ন মুখের অভিব্যক্তি আমাকে একটু ভাবালো। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার পুরোহিত মশাই, কোনো সমস্যা? না মানে, আচ্ছা বেশ, কিন্তু আপনি খাবেন কি? আমি তবে আপনার জন্য কিছু পাঠিয়ে দেব। না, এসবের কোনো দরকার নেই। এই দেখুন, আমার কাছে ফল টল আছে। আজ রাতটা এইসব দিয়েই চালিয়ে নিতে পারবো আমি। আপনি নিশ্চিন্তে যান। পুরোহিত মশাই অনেক কিন্তু কিন্তু করে মন্দির থেকে বেরিয়ে গেলেন। আমিও পুঁটলিতে ফলগুলো ঢোকাতে লাগলাম। আচমকাই পুরোহিত মশাই পুনরায় ঘুরে এলেন। ঠাকুর মশাই, বলছি আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। রাতে মন্দিরের দরজাটা বন্ধ করে শোবেন। আর হ্যাঁ, আর বাইরে কোনো রকম শব্দ পেলেও না, ভুলেও দরজা খুলবেন না, কেমন? কোনো মতেই না। চাপা অথচ তীক্ষ্ণ কণ্ঠস্বরে বললেন তিনি। আমি কিছু বুঝতে পারলাম না ঠিকই, তবে দুর্ঘটনার আভাস পেলাম। কোনো এক অনর্থ যে এ গাঁয়ে ঘটেছে কিংবা ঘটতে চলেছে তার আভাস পেলাম। এবং আমার এই আভাস যে মন গড়া নয়, তার কিছু সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে গেল আমার কাছে। রাত তখন কত হবে জানি না। ফলাহার শেষ করে একটু ধ্যানে বসেছিলাম। কৃষ্ণপক্ষের রাত, আগামীকাল অমাবস্যা। চারিদিক নিঝুম। চারপাশ থেকে শোনা যাচ্ছে ঝিঁঝি পোকার ডাক, আর দূর দূরান্ত থেকে ভেসে আসছে কুকুরের চিৎকার। হঠাৎই নূপুরের জোরালো শব্দ কানে এলো আমার। প্রথমবার আমি ঠিক বুঝতে পারলাম না। ধ্যান শেষে সবে চোখ খুলেছি, শব্দটা পুনরায় কানে এলো। এদিকে হালকা তন্দ্রাচ্ছন্নতা নেমেছে আমার চোখে, কিন্তু তৃতীয়বার সেই ধ্বনি কানে আসতেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। বুঝলাম এ কোনো স্বাভাবিক নূপুর ধ্বনি নয়। তাছাড়া এত রাতে কেই বা নূপুর পরে এদিক ওদিক করবে? কিছু একটা তো ব্যাপার আছে। আমি চাতাল থেকে উঠে মন্দিরের প্রবেশদ্বারের সামনে এসে দাঁড়ালাম। পুরোহিত মশাইয়ের নির্দেশে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম আমি। তবে নিজেকে আর সংবরণ করতে পারলাম না। ধ্বনির সাথে সাথে একটা সুরেলা নারী কণ্ঠ কানে আসছিল আমার। এত রাতে বাইরে কে বেরিয়েছে সেইটা দেখবার জন্য দরজাটা খুললাম।
আর খোলা মাত্রই হিম শীতল একরাশ ঠান্ডা বাতাস ঘিরে ধরল আমাকে। সামান্য তফাতেই একটা মেঠো রাস্তা আছে, তার পাশে পুকুর। সেই মেঠো রাস্তা ধরে সোজা চলে গেলে শহরে যাওয়ার পথ জুড়ে যায়। সে আওয়াজ ইতিমধ্যেই তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে এবং তা আসছিল ওই মেঠো পথ ধরেই। হাতে হ্যারিকেন নিয়ে ধীর পায়ে আমি বেরিয়ে এলাম বাইরে। চারিদিক নিস্তব্ধ নিরালা, ঝিঝি পোকার ডাক ও আকস্মিক যেন ক্ষীণ হয়ে এসেছে। হ্যারিকেন হাতে আমি ধীর পায়ে সামনে এগোতে লাগলাম। হঠাৎই একটা মিষ্টি গন্ধ নাকে এসে ঠেকলো আমার। একটু অবাকই হলাম, এ কিসের গন্ধ? আরো ভালো করে ঘ্রাণ নিলাম, কিন্তু বুঝতে পারলাম না। তবে মনে হলো কোনো ফুলের গন্ধ। মেঠো পথের শুরুতেই একটা বিশালাকার পুকুর আছে, তার ঠিক পাশটায় একটি প্রকাণ্ড বট গাছ। হ্যারিকেন সামনে নিতেই মনে হলো শাড়ি পরে কেউ একজন চকিতে সরে গেল সেই গাছটার পেছনে। কপালে ভাঁজ পড়ল আমার। সুরেলা কণ্ঠটিও সেদিক থেকেই আসছে। দ্রুত হ্যারিকেন হাতে আমি ছুটে গেলাম সেদিকে, কিন্তু না, কোথাও কিছু নেই। জনহীন চারপাশ, সেই সাথে নিঝুম একটা পরিবেশ। চারিদিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছি, এমন সময় একটা পৈশাচিক অট্ট হাসি ঘিরে ধরল আমাকে। এতটাই সে গভীর আর তীক্ষ্ণ যে তার প্রতিধ্বনি গ্রামের আনাচে কানাচে পর্যন্ত প্রতিধ্বনিত হতে থাকলো। আমি চকিতে মাথা তুলে বট গাছটার দিকে তাকালাম। হ্যারিকেনের আলো ধরলাম সেখানে। জমাট আঁধারে দণ্ডায়মান গাছটা যেন ছোটখাটো একটা দানবে পরিণত হয়েছিল। আমি ক্ষুরোধার দৃষ্টিতে তাকিয়েছিলাম সেদিকে। গাছের ফাঁক ফোকর ভেদ করে যেন সেই বিদীর্ণ নারী অট্টহাসি তীরের ফলার মতো ধেয়ে আসছিল আমার দিকে। এক হাতে হ্যারিকেন তাক করে অপর হাত মুঠো করলাম আমি। সে অট্টহাসি যেন ধীরে ধীরে স্থান পরিবর্তন করতে লাগলো। এখন সে হাসি আমি অনুভব করতে পারলাম আমার ঠিক পেছনেই। চোখের মণি যুগল তির্যক ভাবে পেছনের দিকে গেলেও আমি তখনও গাছের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি। বোঝার চেষ্টা করছি সে অচেনা শক্তি আমার থেকে ঠিক কতটা দূরে। আর বোঝা মাত্রই চকিতে হ্যারিকেনের আলো ফেললাম পেছনে। আর তাতে যা দেখলাম, হাড় হিম হয়ে যাওয়ার উপক্রম হলো আমার। একটা প্রায় পচা গলা দেহ, ফ্যাট ফ্যাটে সাদা, চোখের কুটুরি দুটো কালো হয়ে আছে, চামড়া যেন খসে খসে পড়ছে, শুধু তীক্ষ্ণ দাঁতগুলো বেরিয়ে রয়েছে, যেন মাটি খুঁড়ে বেরিয়ে এসেছে এই অর্ধগলিত দেহ। এমন একটা বীভৎস দৃশ্য দেখে আমার মনে হলো শ্বাসটা এখনই বোধহয় আমার গলার কাছে আটকে যাবে। এদিকে সেই অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে আমার দিকে। তার পচা গলা লিকলিকে হাতের আঙুল চেপে বসলো আমার গলায়। নড়াচড়া করবার শক্তিও যেন হারিয়ে ফেললাম আমি। সাঁড়াশির মতো বসে যাচ্ছিল সেই আঙুলগুলো গলার মাংসপেশিতে। অতঃপর আমি চোখ বুজে মনে মনে নিজের গায়ত্রী মন্ত্র জাপ করতে লাগলাম। এক মনে জপ করতে লাগলাম। দেখলাম সেই বিকৃত পচা গলা মুখটা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছিল একটি সুন্দরী নারী মুখে। হয়তো আমার ধ্যান বিচ্যুত করার ফাঁদ, কিন্তু আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে কেন? চোখে আঁধার নামছে কেন? কখন যে আমি
জ্ঞান হারালাম নিজেও বুঝতে পারলাম না। পূব আকাশে লেগেছে হালকা লালচে কমলা রং। দু একটা পাখি ঘুম ভেঙে ইতিমধ্যেই ডাকাডাকি শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যেই সূচনা ঘটবে একটি নতুন দিনের। অনেক মানুষের কণ্ঠস্বর কানে আসছিল আমার। অবশেষে আস্তে আস্তে চোখ খুললাম আমি। আর চোখ খুলতেই প্রথম নজর পড়ল পুরোহিত মশাইয়ের ওপর। আমাকে দেখতেই হুড়মুড়িয়ে আমার সামনে এলেন তিনি। আপনি ঠিক আছেন ঠাকুরমশাই? আমি কোনো ক্রমে উঠে বসলাম। গলায় তখনও অবধি ব্যথা অনুভব করছি। পুরোহিত মশাই আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার গলায় এই গভীর দাগ কিসের? মনে হচ্ছে যেন কালশিটে পড়েছে। আর মন্দির থেকে দূরে আপনি এই বটতলার নিচেই বা কি করছেন? একটু একটু জল খাবো। হ্যাঁ, কি ব্যাপার পুরোহিত মশাই, সবার মুখে এমন আতঙ্ক কেন? আগে ওই শহরে যাওয়ার রাস্তায় একটা মরা পাওয়া গেছে। শরীরের জায়গায় জায়গায় কালশিটের দাগ। যন্ত্রণা ভোগ করতে করতে যে লোকটা মরেছে তার শরীরে আঁচড় কাপড়ের দাগ আর ওই ফ্যাকাশে মুখ দেখি বোঝা যাচ্ছিল। জানেন, ওই অশুভ শক্তি আরো একজনকে মারলো। থানার দারোগা বাবু বলছেন নাকি লোকটার শরীরের সব রক্ত নিংড়ে শুষে নিয়েছে কেউ। বুকের ভেতরটা ধক করে উঠল আমার। গত রাতের সেই অভিশপ্ত ছায়ামূর্তিটার কথা মনে পড়তেই রোমকূপগুলো সব দাঁড়িয়ে গেল। বুঝলাম যে জিনিসটা গত রাতে আমার সম্মুখীন হয়েছিল সেটা কোনো সাধারণ শক্তি ছিল না, নির্ঘাত কোনো প্রাণঘাতী কালো শক্তি। সেই কি তবে ওই লোকটাকে মারল? পুরোহিত মশাই সহ আরো কিছু গ্রামবাসীদের সাথে আমি চলে গেলাম সেই মৃতদেহটি দেখতে। কেবল এই গ্রাম নয়, আশেপাশের গ্রাম থেকেও বেশ কিছু লোক জড়ো হয়েছিল। এছাড়াও থানার দারোগা সহ দুজন রক্ষী এসেছে। তদন্ত চলবে হয়তো। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে পুরোহিত মশাইকে বললাম, এমন ভয়ঙ্কর অবস্থা কে করেছে? পুরোহিত মশাইয়ের মুখ যেন ভয়ে শুকিয়ে গিয়েছিল। ইতিমধ্যেই মৃতদেহটিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছিল। আমাকে পুরোহিত মশাই বললেন, ঠাকুরমশাই, আপনি আসুন আসুন আমার সাথে। আমি আর কথা বাড়ালাম না। পুরোহিত মশাইয়ের সাথে ওর বাড়িতে গেলাম। ছোট্ট 2 কামরার বাড়ি। বাড়িতে রয়েছেন স্ত্রী এবং 1 বছর দশেকের পুত্র। আমি ঘরে ঢুকতেই পুরোহিত মশাইয়ের স্ত্রী জল মিষ্টি নিয়ে এলেন আমার জন্য। এ মা, না না, এসবের আবার কি দরকার ছিল? শুধু জল অতিথিকে দিতে নেই ঠাকুরমশাই, আপনি খান। আমি মাটির পাত্রটা ধরে ঢক ঢক করে কিছুটা জল গলায় ঢাললাম। সত্যি বড্ড তৃষ্ণার্ত ছিলাম। পুরোহিত মশাইয়ের মুখটা দেখলাম। চোখে মুখে কেমন যেন একটা থমথমে ভাব। আমি জিজ্ঞেস করলাম, আপনাকে বড্ড চিন্তিত দেখাচ্ছে পুরোহিত মশাই। কি ব্যাপার বলুন তো? গত রাতেও আপনি আমাকে সাবধান করলেন। এই সাবধানবাণীর সাথে কোনোভাবে ওই মৃত্যুর সংযোগ নেই তো? একটা লম্বা শ্বাস ছেড়ে আমার সামনের আসনটায় বসলেন পুরোহিত মশাই। বিষণ্ণ কণ্ঠে বললেন, কি বলবো ঠাকুরমশাই, ঠিক বুঝতে পারছি না। কোথা থেকেই বা শুরু করব তাও বুঝতে পারছি না। আমরা 3 পুরুষ ধরে
এই গাঁয়ের মন্দিরে থাকা মা কালীর সেবা করে আসছি। ঘটনার শুরুটা 1 বছর আগে থেকে। একদিন মন্দিরে পুজো করাকালীন খবর পেলাম ধান ক্ষেতের মাঝখান থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। দেহটি পাশের গ্রামের এক বাসিন্দার। অদূরে রাস্তার ধারে তার সাইকেলটা ছিটকে পড়ে থাকতে দেখা গেছে। হ্যাঁ, সম্ভবত কাজ সেরে রাতের দিকে বাড়ি ফিরছিল সে। আর তখনই কিরকম মৃত্যু? ফ্যাকাশে, রক্তশূন্য শরীর, সারা শরীরে আঁচড় কামড়ের দাগ, আর চোখ দুটো বিস্ফারিত। মানে আজকের মতোই? এর কিছুদিন পর আরও একটি মৃতদেহ উদ্ধার হয় এই গাঁয়েরই পুকুর ধারটার কাছে, যেখানে আজ সকালে আপনাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। সেই ব্যক্তি এই গাঁয়েরই ছিল, পেশায় স্কুল মাস্টার। জানি না কেন রাতে তাকে বেরোতে হয়েছিল, তবে সেই বেরোনোই তার কাল হলো। থানা এখান থেকে বেশ কিছুটা দূরে। দারোগাবাবু এলেন, তদন্ত চলল, কিন্তু কোনো প্রমাণ বা ঘটনাটা কিভাবে ঘটল কেউ কিছুই বুঝতে পারলেন না। এরপর তো সেই দারোগাবাবু বদলি হয়ে চলে গেলেন। কিছুদিন থানা খালিই পড়েছিল, 2-1 রক্ষী ছিল কেবল। এর মাঝেই আরো 2টো মৃত্যু ঘটল পরপর, কিছুদিনের ব্যবধানে, একই রকম ভাবে। এদের মধ্যে একজন এ গাঁয়ের, আর অপরজন অন্য জায়গার, জানা নেই কোথাকার। যে বড় রাস্তাটা শহরের দিকে যাচ্ছে সেখানে পাওয়া গেছিল মৃতদেহ। কর্মসূত্রে হয়তো ওই পথ ধরে অন্যত্র যাচ্ছিল, তখনই আক্রমণ করা হয়। এভাবে একের পর এক হত্যা লীলায় থানাও আশ্চর্য হয়েছিল। আঙুল উঠেছিল পঞ্চায়েতের ওপরেও, কিন্তু যেন তেনভাবে ঘটনাগুলোকে অন্য ঘটনার মাঝে ধামাচাপা দিয়ে দেয়া হলো। কিন্তু এরপর যা ঘটল তা আমি বলে প্রকাশ করতে পারবো না। সেদিন হয়তো একটুর জন্য বেঁচে গিয়েছিলাম, আমি একটুর জন্য। কি হয়েছিল সেদিন? সেদিন মন্দিরের পুজো সেরে ফিরতে একটু রাত হয়ে যায়। এতগুলো মৃত্যুর ঘটনায় এই গ্রাম কেবল শোকস্তব্ধ নয়, ভীত সন্ত্রস্তও ছিল বটে। দিনের আলো নিভলে কেউ এখানে আর বেরোতে চায় না, বিশেষত রাতের দিকে তো একদমই নয়। নিতান্তই খুব প্রয়োজন না থাকলে, কেউ অসুস্থ না হলে এই গ্রামে রাতে বেরোনো বারণ। বেরোলেও সবার হাতে থাকে গীতা, হ্যারিকেন কিংবা মশালের আলো। দল ছাড়া একা এ গ্রাম থেকে রাতে বেরোনো হয় না, বেরোনো নিষেধ। কিন্তু সেদিন না জানি কিভাবে আমার দেরি হয়ে গেল। মন্দিরে তালা দিয়ে বেরিয়ে কয়েক পা হাঁটতেই একটা মিষ্টি সুবাস পেলাম, আর সেই সাথে একটা সুরেলা কণ্ঠ। মোহিত করে দেওয়ার মতোই সেই নারী কণ্ঠ। কিন্তু আমি জানি এটা একটা ফাঁদ, আর এই ফাঁদে একবার পড়লে সব শেষ। মনকে শক্ত করে চুপচাপ হাঁটতে লাগলাম। হঠাৎই বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল। আমার মনে হলো পিছন পিছন কেউ যেন আমার সাথে সাথেই হাঁটছে। চকিতে পিছন ঘুরে সেদিকে হ্যারিকেনের আলো দেখালাম। একটি নারী মূর্তিকে পিছন ঘুরে হেঁটে যেতে দেখলাম। লম্বা খোলা চুল, সাদা শাড়ি। আমি সজোরে হাঁক দিলুম উঁচু গলায়, কে ওখানে? নারী মূর্তি থমকে গেল। হ্যারিকেনের আলোটাও কেমন যেন দপদপ করছিল। অস্পষ্ট সব দৃশ্য। আলোটা একটু বাড়িয়ে আবারও সেদিকে ফেলতেই আশ্চর্য হয়ে গেলাম। কেউ নেই সেখানে, না। আমি বুঝলাম আমাকেও ফাঁদে ফেলা হচ্ছে। না, মন শক্ত রেখে যা করার করতে হবে। যাব না ওই নারী মূর্তির পিছু পিছু। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে ঘুরতেই স্তব্ধ হয়ে গেলাম। ধারণাই করতে পারিনি এমনটা হবে। হ্যারিকেনের আলো ইতিমধ্যেই নিভু নিভু করছে, আর তার মধ্যেই আমার মুখের প্রায় একদম সামনেই দেখতে পেলাম একটা বিকৃত মুখ। সেই পচা গলা, কুচকুচে কালো অক্ষিকোটর যুক্ত বিভৎস মুখটা, তার ধারালো দাঁত বের করে একদম আমার মুখোমুখি এসে স্থিরভাবে চেয়েছিল আমারই দিকে। ভয়ে আমার হাত পা হিম হয়ে গেল। কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। এমন সময় কি মনে হতেই
শরীরের সর্বশক্তি জুগিয়ে নিজের ঠোঁট খুললাম এবং যতটা সম্ভব উচ্চস্বরে পাঠ করতে লাগলাম কালী বীজ মন্ত্র। ওং ক্রিং কালিকায় নমঃ, ওং ক্রিং কালিকায় নমঃ। কতক্ষণ ওই ঠান্ডা বাতাসের সাথে মিশে থাকা অশুভ ছায়া আমাকে ঘিরে রেখেছিল জানি না। তবে ধীরে ধীরে সে বাতাস কেটে গেল। যে পোড়া ঘ্রাণ নাকে আসছিল সেটাও আর পেলাম না। তখন আমি বুঝলাম যে সেই কালো ছায়া আমাকে তো ছাড়লো বটে, তবে নির্ঘাত অন্য কোনো শিকারের সন্ধানে অন্য কোথাও ঘাপটি দিয়ে বসে থাকবে। সে অশুভ শক্তির বিচরণ যে অবাধ। কিন্তু কিন্তু কয়েকটা বিষয় লক্ষ্য করেছি আমি তার। এই অশুভ শক্তি নিশ্চিত কোনো পিশাচিনী। আপনি কি বুঝেছেন? এই পিশাচিনী প্রতিদিন মানুষ খুন করে না, প্রতি কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মৃত্যু হয় মানুষের। প্রথমে সে সুন্দরী কোনো নারী রূপ নিয়ে আকর্ষণ করার চেষ্টা করে মানুষকে। তাতে যদি কাজ হয় তবে তো কোনো ব্যাপারই নয়। রূপের ফাঁদে পা দেওয়া মাত্রই সেই পিশাচিনী নিজের কুরূপে ফিরে এসে সেই ব্যক্তির সমস্ত রক্ত শুষে নেয় আর তারপর নৃশংসভাবে হত্যা করে তাকে। কিন্তু আপনার আমার মতো কিছু মানুষকে এরা কাবু করতে পারে না। তখন এরা ভয় দেখায়, মৃত্যুর ভয়, আর নিজের রূপে ফিরে এসেই সংঘর্ষ চালিয়ে যায়। আসলে যারা একবারই পিশাচিনীর কবলে পড়ে তাকে ভয় পাবে তার মৃত্যু অবধারিত। গ্রামবাসীরা ঘটনাটা মোটামুটি জানে, তাই সন্ধ্যার পর তেমন একটা কেউ বেরোয় না এখানে। জানলা দরজা সব বন্ধ রাখে। তাই এর সূত্রপাত কোথায়? কোথা থেকে এলো এই পিশাচিনী? তা আমি জানি না। কোথা থেকে কিভাবে এলো আমার কিছুই জানা নেই। আচ্ছা, এর আগে কোনো তন্ত্র সাধক এসেছিল এই গায়ে, বা কোনো রকম অভিশাপ ছিল এখানে? অভিশাপ? তেমন বলতে গেলে আজ থেকে বহু বছর আগে একটা অভিশাপ ছিল এ গায়ে, কিন্তু তার জন্য কখনো তো মানুষ খুন হয়নি। তবে এত বছর পর হঠাৎ করে লোক মরতে শুরু করলো কেন? কি রকম অভিশাপ? কি হয়েছিল? আসলে বহু বছর আগে এ গাঁয়ের শেষ জমিদার রণদেব চৌধুরীর দুজন স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী থাকতে উনি আরেকটি বিবাহ করেছিলেন, কারণ প্রথম স্ত্রী বিয়ের 10 বছর পার করা সত্ত্বেও কোনো সন্তান দিতে পারছিলেন না। এদিকে প্রজাদের মাঝেও ফিসফিসানি শুরু হয়ে গেছিল। কাজেই জমিদার বাবুর যে কোনো প্রকারে একটি সন্তান দরকার ছিল প্রজাদের কাছে নিজের ভাবমূর্তি সঠিকভাবে বজায় রাখার জন্য। এমন সময় তিনি স্থির করলেন দ্বিতীয় বিবাহের। যথাসময়ে ওনার দ্বিতীয় স্ত্রী সুনয়নীকে বিবাহ করে জমিদার বাড়িতে নিয়ে এলেন। কিন্তু ওই শুরু হলো দ্বন্দ্ব। তবে বড়গিন্নি বেশ চতুর স্বভাবের ছিলেন, কখনোই মুখোমুখি দ্বন্দ্ব করতেন না। তবে বুঝতে পারছিলেন জমিদার একটু একটু করে ছোট গিন্নির প্রতি আকৃষ্ট হচ্ছেন। সম্পূর্ণ জমিদার বাড়িতে আধিপত্য ছোট গিন্নির ধীরে ধীরে বাড়ছে। এমতাবস্থায় ছোট গিন্নি একটি পুত্র সন্তান লাভ করলেন। ব্যাস, ঈর্ষার বাঁধ যেন সাথে সাথে ভেঙে পড়ল বড় গিন্নির। তিনি গোপনে একটি তান্ত্রিকের সাথে যোগাযোগ করেন। সে তান্ত্রিক বলেন, পরপর 8টি শিশুর কলিজা অর্থাৎ হৃৎপিণ্ড ছিঁড়ে শয়তানকে রক্ত প্রদান করলে তবে বড় গিন্নি সন্তান লাভ করতে পারবেন, তাও পুত্র সন্তান। শুরু হলো মারণ খেলা। পরপর 5টি শিশু বলি হলো ওই তান্ত্রিকের কুচক্রে। এদিকে গ্রাম থেকে পরপর শিশু চুরির সংবাদ জমিদারের কাছে এসেও পৌঁছালো। গ্রামবাসীরা চিন্তিত। এইবার জমিদার বাবু গোপনে গুপ্তচর লাগালেন এবং সেখান থেকেই জানতে পারা গেল সবকিছু বড় গিন্নির কারসাজি। সবকিছুর মূলে সেই অসাধু তান্ত্রিককে বন্দী বানানো হলেও কোনোভাবে সে পালিয়ে যায়, আর বড় গিন্নি এসব সহ্য না করে বিষ পান করে মৃত্যুবরণ করেন। তবে একটি কাগজে নাকি তিনি লিখে গেছিলেন এসব কিছুর জন্য গ্রামবাসী আর জমিদার দায়ী। তারা যদি বাঁজা বলে তাকে এক ঘরে না করে দিত তাহলে জমিদার কখনোই দ্বিতীয় বিবাহ করতেন না। সারা জীবন বড় গিন্নির সাথেই কাটাতেন, সম্মান দিতেন। তাই তিনি অভিশাপ দিয়ে লিখেছিলেন, এই গ্রাম কখনোই সুখের মুখ দেখবে না, ভালো থাকবে না। কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম আমি।
ঘটনার রেশ মনে মনে সাজাচ্ছিলাম। সত্যি অভিশাপ বড় ভয়ঙ্কর, সত্যিই ভয়ঙ্কর। কিন্তু এই অভিশাপ যদি এত বছর পর এক গাঁয়ে ঝড় ডেকে আনে, তবে কার হাত ধরে ধেয়ে এলো এ অভিশাপ? কে জাগিয়ে তুলল পুরনো সেই অভিশাপকে? সেদিন আমি বেঁচে গেলেও আমার গ্রামের ছেলেটা বাঁচতে পারেনি। অল্প বয়সী ছেলে, কত আর বয়স হবে, ওই 21 কি 22। পরের দিন সকালে মুদিখানার দোকানের পিছনের গলিটায় ওকে পড়ে থাকতে দেখা যায়। ওই একই রকম ভাবে মৃত্যু, ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারা, বিস্ফারিত চোখ, জিভটা বেরিয়ে আসছে। আর পারছিলাম না নিতে। এভাবে একের পর এক মৃত্যু যেন সহ্য করা যায় না। রাতে এ গ্রাম যেন চেনা দায়, নিস্তব্ধ, বিভীষিকাময়। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো ঠাকুরমশাই। বলুন। আপনি পারবেন, একমাত্র আপনিই পারবেন এই মারণ খেলার মধ্যে থেকে এই গ্রামকে বাঁচাতে। পুরোহিত মশাইয়ের কথায় আমি কয়েক মুহূর্ত চুপ থাকলাম। তবে ওর এমন করুণ আরতি ভেতরে ভেতরে সইতে পারলাম না। ভাবার জন্য কিছুটা সময় নিয়ে বললাম, বেশ, আপনার যদি মনে হয় এই সমস্যার আমি কোনো সমাধান করতে পারবো, তবে তাই হোক, চেষ্টা করব আমি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রামাদি নিতে তক্তপোষে শুয়েছিলাম। সারা দুপুর ধরে অনেক কিছুই মাথায় ঘুরছিল। পুরোহিত মশাই যা বললেন তা মেনে নিলেও অনেক প্রশ্নই ঘুরে ফিরে আসছে। যদি ধরেই নেওয়া যায় ওই অভিশাপের কারণে মানুষের মৃত্যু ঘটছে, তবে সেই অভিশাপ কেবল এই গ্রামের ওপরই বর্তাবে। অন্য জায়গার লোক মরছে কেন? তাছাড়া বেছে বেছে কৃষ্ণপক্ষের চতুর্দশীতেই বা মরছে কেন? এই দিনটির সাথে এমন কি জড়িত? আমি ভাবছিলাম বিষয়টা যতটা সহজ দেখাচ্ছে ততটা নয়, ততটা সহজ হওয়ার কথাও নয়। কোনো অভিশাপের বশে এত ভয়ঙ্করভাবে কারো মৃত্যু ঘটতে পারে না। আর ওই ভয়ঙ্কর অবয়ব দেখার পূর্বে আমি যে নারীর মুখ দেখেছিলাম, সেটিই বা কার? বেশিক্ষণ শুয়ে থাকতে পারলাম না। ঘরের মাটিতে বসে ধ্যান শুরু করলাম। আমার সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র আমার দেবী দিতে পারেন। ধ্যানে বসে মধুসুন্দরী দেবীকে ডাকতে শুরু করলাম। আমার গভীর ধ্যান শেষে অবশেষে দর্শন পেলাম দেবীর। করজোড়ে আমি সেদিকেই চেয়েছিলাম। আমার ঠোঁটের কোণে খেলে গেল একটা সূক্ষ্ম হাসির রেখা। পরের দিন পুরোহিত মশাইকে বলে সকল গ্রামবাসীকে গ্রামের মন্দিরে উপস্থিত হতে বললাম। উপস্থিত ছিলেন পাশের গ্রামের মোড়ল মশাই সহ সেখানকার মাতব্বরেরাও। কেউই বুঝতে পারছিল না তাদের এমন তড়িঘড়ি ডাকার কারণ কি। আমি তাদের সকলের উদ্দেশ্যেই বললাম, বিগত বেশ কিছু মাস ধরে একের পর এক যে হত্যা হচ্ছে সে সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত। আমার কথা শুনেই সকলের নিজেদের মধ্যে নিচু স্বরে আলোচনা শুরু হলো। কি বলবো ঠাকুরমশাই, কিছুই বুঝতে পারছি না। কেন হচ্ছে, কেনই বা মরছে? এমনকি থানার দারোগা বাবু পর্যন্ত ধরতে পারছেন না আসল ঘটনাটা। ভালো করে ভেবে দেখুন, এই দুর্ঘটনাগুলো ঘটার জন্য কোনোভাবে আপনারা দায়ী নন তো? মানে আপনাদের কোনো ভুলের কারণে কোনো রকম সমস্যায় পড়তে হচ্ছে না তো বাকিদের? সকলেই অবাক চোখে আমার দিকে তাকালো। কি বলতে চাইছি আমি তার কিছুই কেউ বুঝতে পারছিল না। কেউ কেউ আবার মনে করার চেষ্টা করছিল ঠিক কে বলতে চাওয়া হচ্ছে। দেখুন, যা ঘটনা আপনাকে আমি তো বললাম ঠাকুরমশাই। এর থেকে বেশি আমরা কেউই কিছু জানি না। আর তাছাড়া আমাদের এই গ্রাম তো বড় শান্তিপূর্ণ গ্রাম। এখানে খারাপ কিছুর আগমন কিভাবেই বা ঘটবে? এক পিশাচিনীর আবির্ভাব ঘটেছে নিঃসন্দেহে। তবে তন্ত্র বলে সৃষ্টি করা হয়েছে তাকে। এমন এক পিশাচিনী যার প্রচণ্ড ক্রোধ এবং খিদে আর সীমাহীন হিংস্রতা।
তাকে বাধা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। আচ্ছা ঠাকুরমশাই, এই পিশাচিনীকে কে এখানে ডেকে আনলো? কার অঙ্গুলি হেলনে চলছে এসব ভয়ঙ্কর তাণ্ডব? সে এ গ্রামের নয়, পাশের গ্রামের একজন। গত রাতে গণনা করে জেনেছি তার আদ্যক্ষর দ দিয়ে শুরু। তার হাতেই ওই পিশাচের নিয়ন্ত্রণ বিদ্যমান রয়েছে এবং তার প্রয়োজনেই ওই পিশাচকে সে পুনরায় জাগিয়ে তুলেছে। আরও কিছু বলা বাকি আছে আমার। যার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ওই পিশাচিনী, সে একজন নারী। গ্রামের মধ্যে কোনো মহিলার নামের আদ্যক্ষর দ দিয়ে শুরু আর পদবীর আদ্যক্ষর গ দিয়ে শুরু? ও হ্যাঁ, মানে প্রথম অক্ষর দ আর পদবীর প্রথম অক্ষর গ, মানে আমাদের দময়ন্তীর কথা বলছেন না তো ঠাকুরমশাই? হ্যাঁ, কিন্তু মানে না, মানে সে কিভাবে? সে তো ভীষণ ঠাকুর ভক্ত। এসব তন্ত্রমন্ত্র করে কেন গ্রামের বিপদ ডেকে আনবে? তাছাড়া ওর তো বর ছেলে নিয়ে সংসার, ও কেন এসব কুকাজ করতে যাবে? ব্যাপারটা কেউই বিশ্বাস করতে চাইছিল না। আমারও এবার একটু সন্দেহ হলো, যে নারী এত পতিব্রতা নিষ্ঠাবান, সে কি কখনো মানুষ হত্যার কাজে যোগ দিতে পারবে? একবার ওই নারীর সাথে দেখা করা আবশ্যক আমার জন্য। আমি বললাম, একবার কি তাকে আমার সামনে আনা সম্ভব? আমি ডাকলে অমান্য করতে পারবে না হয়তো। ওকে আমি এক্ষুনি ডেকে পাঠাচ্ছি। বেশ। এই বলে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। পুরোহিত মশাইকে বলাই ছিল ওই নারীর সাথে সব কথাবার্তা আমি মন্দিরের ভেতরে গিয়ে বলবো, সকলের সামনে নয়, নয়তো সে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে পারে। আমি তার মুখ থেকে সবটা শুনে সত্যিটা একটু গুছিয়ে বলবো সকলের সামনে। কিছু সময় পর দময়ন্তী এসে উপস্থিত হলো মন্দির চত্বরে। আমি পদ্মাসনে বসে এক দৃষ্টে মা কালীর স্থির নেত্রযুগল দেখছিলাম। এমন সময় পায়ের শব্দে ঘোর কাটল আমার। আমাকে ডেকেছেন ঠাকুরমশাই? নারী কণ্ঠের শব্দ পেয়ে পেছন ঘুরলাম আমি। যে যুবতী নারীকে আমি আমার সম্মুখে দেখলাম, তার এক অস্পষ্ট প্রতিরূপ সেদিনও আধার রাতে এক ঝলক দেখেছিলাম। বয়স আনুমানিক 27-28 হবে। পরনে লাল পাড় সাদা শাড়ি, কপালে বড় জোর টিপ, এক ঢাল চুল খোঁপা করা, মুখটা বেশ মায়াময়, তবে দুশ্চিন্তার ভয় জড়িয়ে। আমি দুহাত পিছনে করে গম্ভীরভাবে এগিয়ে গেলাম তার দিকে। জিজ্ঞেস করলাম, তোমার নাম দময়ন্তী? আগে হ্যাঁ, আমি পাশের গ্রামেই থাকি। তোমার পুরো নাম কি? দময়ন্তী গোস্বামী। আমি চোখ বুঝলাম, সাথে সাথে বেশ কিছু দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। আমি দু হাতের মুঠি শক্ত করে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে লাগলাম। বুঝতে পারছিলাম ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে গ্রামের বুকে। তাই যতটা সম্ভব আমাকে দ্রুত ওই পিশাচিনীর হাত থেকে এই গ্রামকে মুক্ত করতে হবে। হঠাৎই বেশ পরিচিত একটা ঘ্রাণ নাকে এলো আমার, মিষ্টি ফুলের ঘ্রাণ। আমি দময়ন্তীর দিকে চেয়ে বললাম, কামিনী ফুল? দময়ন্তী আশ্চর্য হয়ে আমাকে দেখছিল। তার বড় বড় দু চোখ যেন অবিশ্বাস্যভাবে অপেক্ষা করছিল আমার পরবর্তী প্রশ্নের। কেন করছো এসব? রাতের রাস্তায় মানুষ খুন করছো কেন? কি সম্পর্ক তোমার সাথে ওই অশুভ শক্তির? না, আমি। মিথ্যে বলো না, আড়াল করো না কিছু। আমি সবটা দেখতে পেয়েছি। আমায় ক্ষমা করে দিন ঠাকুর মশাই। আমি যে পাক চক্রে বন্দী হয়ে গেছি, এমন চক্র যেখান থেকে আমার বেরিয়ে আসার
আর কোনো উপায় নেই। আমি এখন কি করব তা আমি নিজেও জানি না। আসলে 4-5 বছর আগেও না আমার সাথে সব ঠিক ছিল জানেন। আমার জীবনটা খুব ভালো ছিল। দারিদ্রতা ছিল ঠিকই, কিন্তু দুবেলা আমার পেটে খাবার জুটত। কোনো ক্রমে সংসারটাও চলে যেত। ওই যে গ্রামের শেষ সীমায় আমাদের একটা ছোট্ট কুটির ছিল। আমার স্বামী আর 2 বছরের সন্তানকে নিয়ে আমি দিব্যি আমার সংসার করছিলাম। এমন সময় মরার উপর খাড়ার খাওয়া হয়ে আমার স্বামীর কপালে এসে জুটল একটা মারণ রোগ, কুষ্ঠব্যাধি। ধীরে ধীরে তার কাজে যাওয়া বন্ধ হলো। এদিকে আমার পক্ষেও রোজ দিন কাজে যাওয়া সম্ভব হচ্ছিল না। অসুস্থ স্বামী, ছোট বাচ্চা, অপরদিকে সংসারের দায়বদ্ধতা। তবুও সবজি নিয়ে হাটে যেতাম, কিন্তু অদ্ভুতভাবে আমার সবজি ক্রমশ হাটে বিক্রি কমতে লাগলো। স্বামীর কুষ্ঠরোগের জন্য না কেউ আমার কাছে আসতো, না সবজি কিনতে চাইতো। দিন আনে দিন খাইটুকু আমি যে আর জোটাতে পারছিলাম না। এরই মাঝে গ্রামের মাতব্বরেরা একদিন আমাকে ডেকে পাঠালো। সোজাসুজি বলে দিল কুষ্ঠরোগী স্বামী নিয়ে আমি যেন অন্য কোথাও চলে যাই। তারা আমাদের আর তাদের গ্রামে থাকতে দেবে না। কিন্তু ঠাকুরমশাই, আপনি বলুন, অসুস্থ স্বামী, ওইটুকু সন্তান, তাদের নিয়ে আমি কোথায় যেতাম? তাই সকলের আপত্তি সত্ত্বেও আমি গ্রামেই থাকতাম। এমনকি ওদের আমার মন্দিরে যাওয়া নিয়েও আপত্তি ছিল। সে তো পুরোহিত মশাইয়ের বড় মন ছিল, তাই তিনি মন্দিরে প্রবেশের জন্য আমায় কোনোদিন বাধা দিতেন না। এমনই অনিশ্চয়তার মধ্যে আমাদের দিন কাটছিল। এমন সময় আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে আমার সাথে একটা ঘটনা ঘটল। আর সেই ঘটনায় আমার জীবনের আশীর্বাদ নাকি অভিশাপ আমি আজও বুঝলাম না। কি ঘটেছিল? ছেলেটার খুব জ্বর হয়েছিল সেদিন। গ্রামের মোড়লের থেকে কটা টাকা জোগাড় করে আমি ওকে নিয়ে হাসপাতালে যাই। ফেরার পথে একটু রাতই হয়ে গিয়েছিল। সেদিন সম্ভবত অমাবস্যা ছিল জানেন। না, অমাবস্যা নয়, কৃষ্ণপক্ষের চতুর্দশী। অমাবস্যা তার পরের দিন ছিল। গ্রামের মেঠো পথ ধরে আমাদের ভ্যানটা এগোচ্ছিল। হঠাৎই কিছু দূর যেতেই সেটা থমকে যায়। আমি জিজ্ঞাসা করি, চালক আমাকে বলল আর মাত্র কয়েক পা হাঁটা পথ, গ্রামের কাছাকাছি সে পৌঁছে দিয়েছে আমাকে। এরপর আর তার যাওয়া সম্ভব নয়। আমিও তাকে খুব জোরাজোরি করি, তবে সে কিছুতেই যেতে চায় না। অগত্যা আমার ছেলেকে কোলে নিয়ে আমি টর্চ জ্বালিয়ে হাঁটতে শুরু করি। একটুখানি এগিয়েছি, কিছু দূর যাওয়ার পরেই একটা মিষ্টি গন্ধ আমার নাকে আসে। তীব্র অথচ একটা মিষ্টি গন্ধ। বুঝলাম এ কোনো ফুলের সুবাস। এদিকে ছেলে নিয়ে হাঁটতে আমার তখন বড্ড কষ্ট হচ্ছে। ওকে কোল থেকে নামিয়ে গ্রামে ঢোকা পথেই একটা জলা জঙ্গল ঘেরা ছোট্ট ডোবা আছে, তার পাশে বিশ্রাম নিতে বসলাম। ছেলেটা আমার ততক্ষণে খিদের জ্বালায় কাঁদতে শুরু করেছে, আর আমি বসে বসে তখন নিজের কপালকে দুষছি। এমন সময় ডোবার সামনের ঝোপের নিচটায় আমার নজর গেল। কিছু একটা চকচক করছিল ওইদিকে। আমি সেদিকে গিয়ে জিনিসটা হাতে নিয়ে দেখি একটা আংটি। আমি প্রথমে অতটা গুরুত্ব দিইনি,
ভাবলাম কারোর হাত থেকে হয়তো পড়ে গিয়েছে। জমাট আঁধার আর নক্ষত্রদের মরা আলোয় ভালোভাবে দেখাও যাচ্ছিল না জিনিসটা। তাই আমি ওটাকে সঙ্গে করে ঘরে আনি। ব্যাস, সেটাই ছিল আমার প্রথম ভুল। পরের দিন একজন শ্যাকরার কাছে গিয়ে আমি আংটিটা দেখাই। সে বলে ওটা অষ্টধাতু দিয়ে তৈরি। আংটিটা বিক্রি করলে যদি 2 টাকা হাতে আসে তবে ছেলেটাকেও কিছু খাওয়াতে পারবো। আমার মনে এই কথা বলল। এই ভেবে ওই শ্যাকরার কাছে আমি আংটিটা বিক্রি করার প্রস্তাব রাখলাম। সবই ঠিক ছিল জানেন, সবটা ঠিকঠাক ছিল। শ্যাকরা আমাকে বসিয়ে হিসেবের খাতাটা আনতে গিয়েছিল। আমার মন জানেন তো কি যে তখন মনে হলো, আমি হাতে আংটিটা পরলাম আমার হাতের আঙুলে। সঙ্গে সঙ্গে আমার শরীরে যেন অদ্ভুত একটা চমক লাগলো। কিরকম একটা অদ্ভুত অনুভূতি, আমি নিজেকে কিছু বোঝাতে পারলাম না। আংটিটাকে আমার অদ্ভুতভাবেই বড্ড ভালো লেগে গেল। সেই আঙুলে পরেই আমি স্বর্ণকারের দোকান থেকে আংটিটাকে নিয়েই বাড়ি ফিরে এলাম। কিন্তু বাড়ি ফিরে একটা অত্যাশ্চর্য ঘটনা দেখলাম। মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, আমার রান্নার জায়গায় চাল ডাল সব মজুদ। মানে কিভাবে এলো, কোথা থেকে এলো, কে রেখে গেল, আমি কিছু বুঝতে পারলাম না। জানতে পারলাম মোড়ল মশাইয়ের বাড়ি থেকে নাকি সব পাঠানো হয়েছে। স্বামীর কাছ থেকে উনি শুনেছেন আমার ছেলের অসুস্থতার খবর, তাই ওনার গিন্নি সব পাঠিয়েছেন। গ্রামে বোধহয় আমি ওনার কারণেই নিজের ঘরে টিকে থাকতে পারছিলাম। দয়ালু মহিলা ছিলেন যে। পরের দিনটাও ছিল শুক্রবার। আমি নিরাশ মনে সবজি নিয়ে হাটে বসলাম। দেখলাম বেশ ভালো খদ্দের ছুটলো জানেন। খুশি মনে আমি উপার্জনের টাকায় ওই বাড়ন্ত যা সব ছিল না আমার ঘরে সব কিনে আনলাম। সময়ের এমন অদ্ভুত পরিবর্তন আমাকে একদিকে বেশ অবাক করেছিল, আবার আমার মনকেও স্বস্তি দিচ্ছিল। কিন্তু এত দ্রুত সবকিছু ভালো যে কিভাবে আমার সাথে ঘটছে আমি বুঝতে পারছিলাম না। আংটিটার দিকে তাকালাম, বুঝতে পারলাম যা ভালো ঘটছে সব আমার এই আংটিটার দৌলতে। খুশি হয়ে আংটিটায় আলতো করে আঙুল বোলাই। আর তারপরেই সে রাতেই আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। কোন এক তান্ত্রিক আমাকে বলছে এই আংটি ধারণ করলে তার দুর্দিন দুঃখ কষ্ট সব শেষ হবে, তবে তার বদলে একে রক্ত দিতে হবে, মানুষের গরম রক্ত। আমার ঘুমটা ভেঙে গেল। স্বপ্নটাকে আমি বিশেষ প্রাধান্য দিইনি, নিজের মতো কাজও করে চলেছি। সকালে আমার স্বামীর দেখাশোনা করলাম, তারপর ছেলেকে নিয়ে হাটে গেলাম। যা কিছু করি আমি, বেলায় ফেরা, রান্না চাপানো, ঘরের কাজ দেখা, সবই। পুজো বারে গায়ের মন্দিরে পুজোও দিলাম। এরই মাঝে আমার স্বামীও সামান্য সুস্থ হয়ে উঠতে শুরু করলো। আমার স্বস্তিও দ্বিগুণ বাড়ল। আর তখনই প্রথম খুনটা হলো গ্রামে। রক্ত শূন্য দেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গেল। আমি তখনও বুঝিনি জানেন, তবে ধীরে ধীরে অনুভব করতে পারি আমার আংটিটা কোনো সাধারণ আশীর্বাদ প্রাপ্ত আংটি নয়। আমি আর দেরি করলাম না, এক সাধু বাবার কাছে নিয়ে গিয়ে দেখালাম আংটিটা। আশ্চর্য ব্যাপার, তিনি অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুতেই আমার আঙুল থেকে ওটা খোলা গেল না। সাধু বাবা আংটিটা দেখে কিছু একটা ভাবছিলেন আর বিড়বিড় করে মন্ত্র পড়ছিলেন। তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, এই আংটি কালো শক্তি দ্বারা তৈরি। সম্ভবত যে বানিয়েছে সে পিশাচ সিদ্ধ কোনো তান্ত্রিক। তুমি এই আংটি আঙুলে ধারণ করে অত্যন্ত ভুল করেছ, বিপদ ডেকে এনেছ। এটা কোনো সাধারণ আংটি নয়, তন্ত্রসিদ্ধ আংটি।
পিশাচিনী বন্দি আছে এর মধ্যে। এ ধারণ করলে জাতক যে কোনো বিপদ কিংবা দুর্দশার থেকে বেরিয়ে আসতে পারে, সুখে ভরে যায় জীবন। ওই পিশাচিনী জাতকের ঝুলিতে সুখের পর সুখ ভরে দেয়, পরিবর্তে তার চাই জীবন্ত মানুষের রক্ত। প্রতি কৃষ্ণপক্ষের চতুর্দশীতেই সে জাগবে। কখনো তোমার মধ্যে থেকেই সে শক্তি মানুষ খুন করবে, কখনো অশরীরী হয়ে, কিন্তু প্রতি কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাতে তার রক্ত চাই, না হলে ঘোর বিপদ ডেকে আনবে সে তোমার পরিবারের ওপর। মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তোমার আপনজনদের। যেভাবেই হোক না কেন তোমাকে সন্তুষ্ট রাখতে হবে ওই পিশাচিনীকে, তবে তুমি আর তোমার সংসার সুখে শান্তিতে থাকতে পারবে। আমি অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়েছিলাম সাধু বাবার দিকে। বিশ্বাস হচ্ছিল না ওনার কথা। অনেক বড় বিপদ, এক ভয়ঙ্কর বিপদে আমি পা ফেললাম। প্রথম দিকে একটা দুটো মৃত্যুতে কোনো প্রতিক্রিয়া জাগেনি আমার মনে, কিন্তু একের পর এক মৃত্যু কেবল মনে ভয় নয়, আমার মনে একটা তীক্ষ্ণ অপরাধ বোধ জাগিয়ে তুলল। আমি যে কারো জীবন কেড়ে নিয়ে সুখে থাকতে চাইনি, কিন্তু সেই পিশাচিনী যে এখন মারণ খেলায় মেতে উঠেছে। আমি না চাইলেও আমার নিয়ন্ত্রণ ভেঙে সে প্রতি কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাতে মৃত্যুলীলা করতে বেরোয়। এমনকি দুঃস্বপ্নে সে শাসিয়েছে আমাকে। আমি কোনো রকম প্রতিকার করতে চাইলে সে আমার স্বামী সন্তানকে শেষ করে ফেলবে। আপনি বলুন ঠাকুর মশাই, আমি এখন কি করব? আপনি বলুন। এই বলে দময়ন্তী শাড়ির আঁচলের ভাঁজ থেকে নিজের হাত বাড়িয়ে আঙুলটা দেখাল, যেখানে চকচক করছে একটা লাল পাথরের অষ্টধাতুর আংটি। আমি ধীর পায়ে দময়ন্তীর কাছে এসে ওর হাতটা ধরতেই একটা তপ্ত বাতাস অনুভব করলাম আমার চারপাশে, সেই সাথে তীব্র কামিনী ফুলের মিষ্টি গন্ধ। কিন্তু আমি আর কিছুই লক্ষ্য করলাম না। বুঝতে পারলাম সে অশুভ শক্তি মন্দিরের অন্তরে কোনো রকম জোর খাটাতে পারবে না। এই মুহূর্তে সেও আংটিতে বন্দী। তার পূর্ণ শক্তি প্রকাশ পাবে কৃষ্ণপক্ষের চতুর্দশীতেই। তবে আরও অনেক কিছুই জানতে পারলাম, যা আমার জানা অত্যন্ত জরুরি ছিল। দময়ন্তীকে নিয়ে বেরিয়ে এলাম মন্দিরের বাইরে। অনেক স্ত্রীলোকই বলতে শুরু করলেন, তা এসব তন্ত্রমন্ত্র জেরেই কি স্বামীকে সুস্থ করলে? কাজের জায়গা ঠিকঠাক করে টাকা করলে? পারলে বাপু অন্যের প্রাণ কেড়ে নিজে ভালো থাকতে, বড় লোক হতে? এর উত্তরে নির্বাক দময়ন্তী কেবল চোখের জল ফেলছিল। আমি হাত নেড়ে সবাইকে থামালাম। দাঁড়ান, হা, বিপদে তো মানুষটার পাশে দাঁড়াননি আপনারা কেউ, এখন তার বিচার করতে উঠে পড়ে লেগেছেন। যখন অসহায় অবস্থায় আপনাদের সাহায্য চেয়েছিল, তখন কেন গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন? যে ঘটনাগুলো ঘটছে তার সাথে দময়ন্তীর কোনো যোগাযোগ নেই। সে নিজেই এই ফাঁদে জর্জরিত। যাই হোক, আমি চেষ্টা করব যেভাবেই হোক না কেন এই গ্রামকে ওই পিশাচিনীর হাত থেকে মুক্ত করার। আমার কথায় আশ্বস্ত হয়ে গ্রামবাসীরা একে একে সেখান থেকে চলে গেল। দময়ন্তীর কাছে এসে আমি জিজ্ঞাসা করলাম, কোনোভাবে আংটিটা আঙুল থেকে বের করে দেওয়া কি সম্ভব? ওটার খুব প্রয়োজন আমার। আমি অনেক চেষ্টা করেছি ঠাকুর মশাই, অনেক চেষ্টা করেছি। এই অভিশপ্ত আংটি যে কোনোভাবে আমার আঙুল থেকে খোলা যাচ্ছে না। হ্যাঁ, তবে যে মুশকিল। ওই পিশাচিনীকে তন্ত্র বলে পিশাচ জনিতে পাঠাতে হবে, আর তার জন্য ওই আংটিটা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু আপনি চিন্তা করবেন না ঠাকুর মশাই, আপনি আপনার পুজো পাঠ শুরু করুন। সময় মতো আংটি আপনার কাছে পৌঁছে যাবে। আমার উপর বিশ্বাস রাখুন।
আমি একটা মন্ত্রপুত সুতো বেঁধে দিলাম দময়ন্তীর হাতে, যাতে ওই পিশাচিনী কোনোভাবেই ওর কাজে ওকে বাধা না দিতে পারে। কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাত দেখতে দেখতেই চলে এলো। আমি সন্ধ্যার মধ্যেই যাগযজ্ঞ এবং পুজো পাঠের সমস্ত বিধিমালা ও সামগ্রী সমূহ গোছগাছ করে নিতে শুরু করলাম। কাজ সম্পূর্ণ করবার জন্যে পুকুর পাড়ের ওই বট গাছের তলাটাই বেছে নিয়েছিলাম আমি, যেখানে প্রথমবার জ্ঞান হারিয়েছিলাম। হাতের কাজ সারছি, এমন সময় দময়ন্তীকে আসতে দেখি। হাতের মুঠোয় কিছু একটা ছিল, স্পষ্ট দেখা যাচ্ছিল না ঠিকই, তবে কাছে আসতেই যজ্ঞের আগুনে যা দেখলাম তাতে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। মেয়েটার হাতের মুঠোয় তারই কাটা আঙুল, সে আঙুলে ওই আংটি ছিল। আমি স্তব্ধ হয়ে চেয়ে থাকলাম দময়ন্তীর দিকে। বললাম, তুমি তুমি এটা কি করলে? আমি না জেনেই একটা বিপদ ডেকে এনেছিলাম। এতগুলো মানুষের হত্যা আমার জন্যই যে হয়েছে ঠাকুরমশাই। যখন জানতে পারলাম ওই পিশাচিনীর জন্যই এত হত্যালীলা হচ্ছে, আমি তো তারপরেও কিছু করিনি বলুন। আমি তার সত্ত্বেও চুপ থাকলাম। স্বামীকে সুস্থ দেখে, সন্তানকে হাসি মুখে দেখে আমি যে আর পারলাম না সবাইকে সবটা জানাতে। চুপ করে থাকলাম। সেই দিনে যদি আমি আমার আঙুলটা কেটে ফেলতাম, তাহলে হয়তো এত সমস্যা কখনোই হতো না। কিন্তু আমি পারিনি সেটা। আচ্ছা ঠাকুরমশাই, এই আংটির সাথে ওই পিশাচিনী কিভাবে জড়ালো? আগে বলো তো, তোমার এখানে বিয়ে হয়েছে কত বছর হলো? তা ওই ৮-৯ বছর। তবে তোমার পক্ষে ঘটনাটা জানা কঠিন। এই আংটি বহু পুরনো, তাও প্রায় ২০-২৫ বছর আগেকার হবে। তোমার গ্রামে একটা ঘটনা ঘটেছিল তখন। আসলে কি ঘটেছিল তা গ্রামবাসীদের মধ্যে বয়োজ্যেষ্ঠরাই বলে দিতে পারবেন। তার জন্য অপেক্ষা করতে হবে আগামীকালের। যাই হোক, আজ যেভাবেই হোক পিশাচিনীকে বন্ধন করে আমি পিশাচজনিতে অবশ্যই পাঠাবো। তুমি যাও, ঘরের দরজা দিয়ে রাখবে আজ রাতে। পুজো শুরু করলাম নির্বিঘ্নে। আমি পিশাচ চক্র তৈরি করে মন্ত্রপাঠে ধ্যান দিলাম। আগুনের ঠিক বিপরীতেই একটি ছোট মাটির থালায় দময়ন্তীর আঙুল সহই আংটিটা চকচক করছে স্ফুলিঙ্গের তাপে। তখন মধ্যরাত হবে। যজ্ঞ শুরু করলাম। সময় যেন অতিবাহিত হতে থাকলো হু হু করে। বিভীষিকাময় সেই পিশাচিনীকে চক্রে আবদ্ধ করতে আমি যেন তৎপর হয়ে উঠলাম। জোরে জোরে মন্ত্রপাঠ শুরু করেছি। এমন সময় শুরু হলো প্রবল ঝড়ের দাপট। তবে এত দাপটেও আমার যজ্ঞের আগুন নিভবেও না। এই অশুভের সাথে তো শুভের সংঘর্ষ। এক মনে আমি মন্ত্র পাঠ করছি, এমন সময় বিড়ালের কান্না, ভয়ঙ্কর নৃশংস সে কান্নার ডাক। তবুও থামলাম না আমি। বুঝতে পারলাম সেই বিভীষিকা চায় না আমি তাকে আবদ্ধ করে পিশাচ জনিতে পাঠাই। সে এখানেই থাকতে চায়। সে চায় কায়া, সে চায় রক্ত। চারিদিকের উথাল পাতালের মাঝেই মনে হলো কেউ যেন পেছন থেকে নূপুর পায়ে হেঁটে গেল। সাথে সেই তীব্র কামিনী ফুলের মিষ্টি গন্ধ পেলাম। লক্ষ্যভ্রষ্ট না হয়ে আমি জোরে জোরে এক মনে মন্ত্র পাঠ করতে লাগলাম। নমো ভগবতে মহাবালে পরাক্রমায় ভূত প্রেত পিশাচিনী শালিনী ডাকিনী যক্ষিনী পুতানা মারি মহামারি यक्ष राक्षस भैरव बेताल ग्रस्त राक्षसिकम खनेन हन हन भंजय भंजय मराय मराय शिक्षय शिक्षय महामारीश्वर रुद्रावतर हुं फट स्वाहा। আকস্মিক ঝড় থেমে গেল।
চারপাশটা আশ্চর্যভাবে নিঝুম আর শান্ত হয়ে উঠল। এমন সময় একটা মাংস পচা তীব্র কটু গন্ধ নাকে এলো, যেমনটা আগেও পেয়েছিলাম। দেখলাম আমার সামনে রাখা আংটিটা তীব্রভাবে নীলচে আলোর সাথে জ্বলে উঠল, আর তার মধ্যে থেকেই প্রকট হলো এক বীভৎস অবয়ব। সারা শরীর পচা গলা, অক্ষিকুটুরে দুটো কালো গর্ত আর সাদা ফ্যাটফ্যাটে বর্ণাকৃতি। অবয়বটির দুপা মাটিতে ছিল না। হাওয়ায় ভাসতে ভাসতে একসময় সে আমার ভীষণ কাছে এসে উপস্থিত হলো। তারপর তার স্বরে চিৎকার করতে লাগলো, আমার দিকে সোজা দৃষ্টি রেখে। সেই ধারালো অসমান লম্বা লম্বা দাঁতগুলো যেন এই বুঝি চেপে বসবে আমার গলায়, কাঁধে, শরীরে। কিন্তু তারপরেও আমি আমার মন্ত্র থামালাম না, এবং একটা সময় পর সেই অবয়বের মুখে বিকৃত হিংস্রতা নয়, ভয় আর অসহায়তা লক্ষ্য করলাম। কোনো কিছুতে যেন সে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হচ্ছে। বুঝলাম মন্ত্রের প্রভাব পড়ছে ওই পিশাচ শরীরে। ধীরে ধীরে দাপট কমে আসতে লাগলো। অবশেষে বিকট চিৎকারের সাথে ধুলোর কুণ্ডলি পাকিয়ে মিশে গেল আমার পবিত্র যজ্ঞের আগুনের সাথে। চারপাশের তাপমাত্রা স্বাভাবিক হয়ে এলো। ঝিঁঝি পোকার ডাক, যা এতক্ষণ ধরে ছিল না, আবার ডাকতে লাগলো। অতঃপর অশুভের বিনাশ ঘটল। আর মিলবে না নূপুরের ধ্বনি, আর পাওয়া যাবে না কামিনী ফুলের সেই তীব্র মিষ্টি ঘ্রাণ, যার টানে মানুষ কাছে যেত ওই পিশাচিনীর আর মারা পড়ত তার হাতে। আজকের পর আর কোনো মানুষ খুন হবে না, থাকবে না আর কোনো কামিনী টান। পরের দিন পঞ্চায়েত বসল বর্জু গ্রামের পাশের গ্রামটিতে, যেখানে দময়ন্তীর বাড়ি। আমি সবাইকে আশ্বস্ত করে বললাম, ওই পিশাচিনীকে শেষ করা সম্ভব হয়েছে। আচ্ছা, কমলাকে? বিশুর মেয়ে কমলার কথা বলছেন ঠাকুর মশাই? এ গাঁয়ে কমলা নামক কেউ কি থাকতো? হ্যাঁ, থাকতো, তবে 20 বছর আগে আত্মহত্যা করে সে। আসলে কমলার মা জমিদার বীরেন্দ্র কিশোরের বাড়িতে রান্নার কাজ করত। কখনো সখনো মায়ের অসুস্থতায় কমলাও গিয়ে রান্না করে দিয়ে আসত। তখনই কোনোভাবে ওই বছর 35-এর বীরেন্দ্র কিশোরকে পছন্দ করে ফেলেছিল কমলা। মেয়েটাও যে অল্প বয়সী ছিল, তবে জমিদার বাবু সেসব পাত্তা দেয়নি। উপরন্তু অনেক অপমান করেছিল। ওই ঘটনার পর মেয়েটা কোথাও জানি চলে গেছিল, যদিও কয়েকদিন বাদে ফিরে আসে। তারপর ঘরবন্দি রাখত নিজেকে। তার মাঝেই হঠাৎ করে খবর আসে জমিদার গিন্নির মৃত্যুর। এদিকে আশ্চর্যভাবে কমলার বাবার মা একে একে মারা যায় কিছু দিনের মধ্যেই। হয়তো এইসব কারণে আত্মহত্যা করেছিল মেয়েটা। এ কথা কিছুটা সত্য, তবে পুরো ঘটনাটা সঠিক নয়। গত রাতেই সবটা জানা গেছে। জমিদার বীরেন্দ্র কিশোরের সাথে কমলার একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। সম্পর্ক গাঢ় হতে থাকলে একদিন কমলা জেদ ধরল সে বিয়ে করতে চায় বীরেন্দ্র কিশোরকে। সমস্যার শুরু তখন থেকেই। বীরেন্দ্র পরিষ্কার জানায় তার পক্ষে তার স্ত্রীকে ছাড়া সম্ভব নয়। জমিদারের বাইরের অনেক মেয়ে মানুষের সাথে সম্পর্ক থাকে, কিন্তু তার মানে এই নয় যে বাইরের কোনো মেয়ে মানুষের জন্য নিজের স্ত্রীকে সে ছেড়ে দেবে। আর এই কথাটাই মানতে রাজি হয়নি কমলা। গ্রাম ছেড়ে চলে যায় সে।
তারপর কোনো এক তান্ত্রিকের সহায়তায় ওই পিশাচ সিদ্ধ আংটিটি গড়ায়, যেখানে তন্ত্র বলে আবদ্ধ ওই আংটিতে থাকা পিশাচিনী কমলার সকল মনোবাঞ্ছাই পূরণ করবে। পরিবর্তে প্রতি কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাতে সে পিশাচিনীর চাই জীবন্ত মানুষের গরম রক্ত। আংটিটা ধারণ করে কমলা ফিরে এলো গ্রামে। ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে লাগল। জমিদার বীরেন্দ্র কিশোরের স্ত্রী অসুস্থ হতে থাকল, অথচ কি অসুস্থতা তা কোনো বুদ্ধিই ধরতে পারল না। এমতাবস্থায় কমলার বাবার মৃত্যু হল কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাতে। বিছানায় পাওয়া গেল তার বিবর্ণ রক্তশূন্য দেহ, আর তার কদিনের মাথায় খবর এলো জমিদার গিন্নি মারা গেছে। ব্যাস, কমলা ধীরে ধীরে যেন পাষাণে পরিণত হতে থাকল। জমিদার বীরেন্দ্র ইতিমধ্যেই ওর প্রতি আকৃষ্ট হতে শুরু করেছে। এরপর মৃত্যু হল কমলার মায়ের একইভাবে, অথচ কমলার কোনো বিকার নেই। ইতিমধ্যেই বীরেন্দ্রও কমলার ফাঁকা বাড়িতে যেতে শুরু করলে বিষয়টা বীরেন্দ্রর মায়ের নজরে পড়ে। তিনি ছেলের ওপর নজরদারি রাখতে শুরু করেন, আর দুজন গুপ্তচর নিযুক্ত করেন কমলার ব্যাপারে জানার জন্য। সবটা জানার পর বীরেন্দ্রর মায়ের মাথা ঘুরে যায়। তিনি কুলপুরোহিতকে ডেকে দ্রুত বীরেন্দ্রর মোহ কাটানোর ব্যবস্থা করেন। একই সাথে ভদ্রমহিলা ওর নায়েব মশাই সহ আরও কিছু রক্ষীকে নির্দেশ দেন যাতে সে রাতেই কমলাকে তার বাড়ি থেকে ধরে আনা হয়। গ্রামের মুখে থাকা ওই ডোবার কাছে বেঁধে আনা হলো কমলাকে। এরপর নিজের লোকেদের তিনি আদেশ দেন শ্বাসরোধ করে কমলাকে মেরে ফেলার জন্য। কুলপুরোহিত পূর্বেই সবার হাতে মন্ত্রপুত সুতো বেঁধে দিয়েছিলেন যাতে কারো কোনো ক্ষতি না হয়। ডোবার জলে ছুঁড়ে ফেলে দেওয়া হয় কমলার মৃতদেহ। তন্ত্র বলে পুষ্ট ওই আংটিটির একটি বিশেষত্ব ছিল, কোনো মৃত ব্যক্তির হাতে সেটা থাকবে না, তাই অচিরেই কমলার আঙুল থেকে খসে যায় আংটিটা। পরদিন কমলার দেহ ভেসে উঠল ডোবার জলে। গ্রামবাসীরা অবাক হলেও জমিদারবাবুর মা বিষয়টা সম্পূর্ণ ঘুরিয়ে দিলেন কমলা আত্মহত্যা করেছে এই বলে। দারোগা বাবুকেও বিষয়টা নিয়ে তদন্ত না করার জন্য প্রচুর অর্থ দেওয়া হলো। ব্যাস, কমলার মৃতদেহের সৎকার হলেও ওই পিশাচবন্দি আংটি কালের স্রোতে মাটি চাপা পড়ে আটক রইল ওই ডোবার মধ্যেই। সম্ভবত বছরখানেক আগে ডোবা সংস্কারের সময় আবর্জনার সাথে ওটি উঠে আসে, বা হয়তো ওটি ওঠার অপেক্ষাতেই ছিল। যাই হোক, এর পরপরই সেটা দময়ন্তীর সংস্পর্শে আসে এবং পুনরায় জীবন্ত হয়ে ওঠে। মন্ত্র বলে আংটি তার কাজ দেখানো শুরুও করে, কিন্তু মানুষের প্রাণ নিয়ে। যাই হোক, আংটিটা দময়ন্তীর আঙুল থেকে বের করা অসম্ভব ছিল, অথচ ওটা আমার যজ্ঞের জন্য জরুরি ছিল। তাই দময়ন্তী নিজের আঙুলটাই কেটে আংটিটা দিয়েছিল যাতে আমার যজ্ঞে কোনো বাধা না আসে। নিজের আঙুল কেটে সে প্রমাণ করে দিল যে সে গ্রামবাসীদের জন্য কতটা ভাবে। এটাও আমাকে বলতেই হচ্ছে, এই মেয়েকেই একসময় আপনারা কতটা পর ভেবেছিলেন। সকলেই চুপ থাকল। এরপর একে একে সকলেই দময়ন্তীর কাছে ক্ষমা চাইল এবং আমাকে কৃতজ্ঞতা জানালো। আমিও তাদের নিশ্চিন্ত থাকার আশ্বাস দিয়ে বিদায় নিলাম সেখান থেকে। ঘরের আলো প্রায় নিভু নিভু হয়ে এসেছিল। গল্পের এতটাই ভিতরে চলে গিয়েছিলাম যে লক্ষ্যই হয়নি ঠাকুরমশাই গল্প শেষ করে ফেলেছেন ইতিমধ্যেই। কিশোরী প্রশ্ন করল, আংটিটার তবে কি হলো ঠাকুরমশাই? আংটির রহস্য তো খোলসা হলো, এখন সেটা কোথায় সে না হয় অজানাই থাক। তাহলে কিশোরী, এবার তবে যাওয়া যাক। হ্যাঁ, চলো চলো। কিশোরী উঠে দাঁড়ালো, আমিও উঠলাম। তারপর ঠাকুরমশাইয়ের থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও কামিনী টান। এই গল্পের সমগ্র কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। বিভিন্ন চরিত্রে ঋতম,
জ্যোতির্ময়, সায়ং, অমিত, অর্পিতা, নর্মদা এবং অয়ন্তিকা। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। আবারও আগামী শুক্রবার ঠিক রাত 9টায় আপনাদের জন্য আমরা নিয়ে হাজির হব রোমাঞ্চকর, হাড় হিম করা গল্প। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন গল্প এলেই সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং গল্প শুনে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। আপনারা আমাদের অবশ্যই জানাবেন যে আপনারা কেমন গল্প শুনতে চান, আরও কীরকম গল্প আপনাদের সামনে আমরা উপস্থাপনা করলে আপনাদের আরও ভালো লাগবে। তাহলে আগামী শুক্রবার পর্যন্ত স্টে টিউনড।